বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফ্রি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি হাজির হয়েছি, মোহাম্মদ সবুজ আলী। আজকে আমার বিষয় হচ্ছে আমি আজকে পড়াবো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে সেকেন্ড চ্যাপ্টারের আলোচ্য বিষয় আমার গুণগত রসায়ন। পার্ট 1 এ আমি ডিটেইলস আলোচনা করছি, ঠিক আছে? গুণগত রসায়ন শব্দটা কিভাবে আসে, কেমন করে আসে, ওখান থেকে আমরা কি কি শিখবো। এবং পার্ট 1 এ আমি সময় স্বল্পতার কারণে ম্যাথ করাইতে পারিনি, আজকে করাবো। দেখতেই পাচ্ছ, নিজে করো। সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে 2.2 এর দেখো কোশ্চেন দেওয়া আছে যে 7 মিলিগ্রামে কার্বন 614 এই উপস্থিত নিউট্রনের সংখ্যা এবং ভর নির্ণয় করো। সো এটা আমাকে এটা আমি এখন করব, আমরা এখন করব। দেখো, কার্বন 614, এখানে নিউট্রন সংখ্যা কত হবে? 14 - 6, তাহলে কত হবে? 8, 8টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি 1 মোল কার্বন ইকুয়াল টু কত? এখানে যেহেতু 614 দেওয়া আছে, 1 মোল কার্বন আমরা স্বাভাবিক অবস্থায় C6 এবং 12 জানতাম, তখন 1 মোল কার্বন হতো 12 গ্রাম, কিন্তু এখানে 1 মোল কার্বন হবে 14 গ্রাম। তাহলে 1 মোল কার্বনের ভর 14 গ্রাম, ঠিক আছে? এই 14 গ্রাম, তাহলে এটাকে আমি একটা সাজায় লিখবো যে 14 গ্রাম। তাহলে এখানে লিখবো আমি হচ্ছে 14 গ্রাম কার্বন 614 এ নিউট্রন থাকে বলে 1 মোলে কতটি অ্যাভোগাড্রোর সংখ্যা নিউট্রন থাকে না? এই 23। কিন্তু এখানে একটি কার্বন, মানে একটি কার্বনের নিউট্রন সংখ্যা 8, ঠিক আছে? আর 1 মোল অর্থাৎ 14 গ্রাম কার্বনে পরমাণু থাকে এতটি, ঠিক না? তাহলে একটি কার্বন পরমাণুতে কয়টি? একটি কার্বন 614 এ নিউট্রন সংখ্যা 8টি। তাহলে এই 14 গ্রামে আমরা জানি 1 মোল ইকুয়াল টু কতটুকু? অ্যাভোগাড্রোর সংখ্যক 6.023 × 1023 টি পরমাণু, ঠিক না? তাহলে একটি কার্বন পরমাণুতে যদি তোমার 8টি নিউট্রন থাকে, 1 মোল যেখানে 14 গ্রামে আছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু, এতটি পরমাণুতে নিউট্রন সংখ্যা থাকবে, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বলতে যাচ্ছি একটি কার্বন পরমাণুতে যদি 8টি নিউট্রন থাকে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণুতে নিউট্রন সংখ্যা থাকবে অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু 8 দিয়ে গুণ করলে যা হবে তাই। অতএব 1 গ্রামে থাকবে 6.023 ইনটু 1023 ইনটু 8 ডিভাইডেড বাই কি? 14। অতএব দেখো আমার কোশ্চেনে লেখা আছে 7 মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রাম করে নাও, তাহলে কি হবে? 1000 দিয়ে ভাগ করে নিবা। এই নিউট্রন সংখ্যা থাকবে কত? তাহলে 6.023 ইনটু 1023 ইনটু 8 ইনটু 7 ইনটু 10 - 3 ডিভাইডেড বাই 14। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবা যে আসছে 2.4092 ইনটু 10 21টি নিউট্রন, ঠিক আছে? তাহলে 7 মিলিগ্রাম কার্বন 14 এই উপস্থিত নিউট্রন সংখ্যা আমরা পেলাম 2.4092 ইনটু 1021 এতটি নিউট্রন। ওকে, এখন আমাকে বলছে নিউট্রন সংখ্যা বের করলাম, এখন ভর নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের জানতে হবে একটি নিউট্রনের ভর কত, অতএব এতটি নিউট্রনের ভর কত, ঠিক আছে? তাহলে আমাদের জানতে হবে একটি নিউট্রনের ভর কত। আমরা জানি একটি নিউট্রনের একটি নিউট্রনের ভর তোমরা জানো যে হচ্ছে ক্যালকুলেটর থেকেও নিয়ে আসা যায়, ঠিক আছে? তোমাদের কালকে দেখাচ্ছি। তাহলে কনস্ট, এটা যদি তোমরা ভুলে যাও একটি নিউটনের ভর কত, তাহলে তোমরা কি করবা? কনস্ট এই
0 চাপবা তাহলে এটা মাস অফ নিউটন আসবে। ঠিক আছে, একটি নিউটনের ভর তাহলে কত আসলো দেখলাম 1.67 ইনটু 10 কত -27। এটা কিসে? কেজিতে। এটা আসবে কেজিতে। কেজি থেকে কি করবা? গ্রাম করবা, এত গ্রাম। ক্যালকুলেটরে যে ভ্যালুটা দিবে সেটা হবে কেজিতে, কারণ ক্যালকুলেটরে যতগুলো ভ্যালু পাওয়া যায় সবগুলো এসআই ইউনিটে, কিন্তু আমাদের করতে হবে গ্রামে, কারণ এখানে দেখো গ্রামে আমি প্রকাশ করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে দেখো কতটি নিউটন আছে। অতএব 2.4092 ইনটু 10 কত 21টি নিউটনের ভর, তাহলে গুণ করে দিলে যা হবে। এখানে তোমরা 1.67 ইনটু 10 কত 24 ইনটু 2.4092 ইনটু 10 কত 21 গুণ করলে দেখা যাচ্ছে যে 4 মিলিগ্রাম আসবে। ঠিক আছে, মানে 4 ইনটু 10 কত ইনিশিয়াল আসবে -3 গ্রাম। এই গ্রাম থেকে মিলিগ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে তোমরা অ্যান্সার পাবো 4 মিলিগ্রাম। আশা করি বুঝতে পারছো। এরপরে নেক্সট আমি 2 নম্বরটা করাবো। সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে পড়াচ্ছি, বারবার বলে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি 2 নম্বরটা পড়ানোর পূর্বে কিছু আমি দেখো এটা লিখি যে ক্লোরিনের দুটি অ্যাসিড প্রকৃতিতে, একটা হচ্ছে ক্লোরিন 17 আর 35, আর ক্লোরিন 17 37 যার ভর সংখ্যা। ওকে, এটার পার্সেন্টেজ প্রকৃতিতে আছে 75%, এটার আছে মনে করো 25%। ঠিক আছে, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভর, আসলে পারমাণবিক ভরটা কি সেটাও একটা বিষয়। তাহলে আগে আমি ম্যাথটা করে দিই, তারপরে তোমাদের সাজাই দিচ্ছি। তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যে ডিভাইডেড বাই 100। হ্যাঁ, কারণ পার্সেন্টেজ আছে ওই জন্য 100 দিয়ে ভাগ করব। প্রথমটার ভর সংখ্যা, প্রথম আইসোটোপের ভর সংখ্যা ইনটু এই উপস্থিত আইসোটোপের পার্সেন্টেজ, তাহলে কত 75, প্লাস ভর সংখ্যা ইনটু পার্সেন্টেজ। তাহলে ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে 35.5 আসছে। অর্থাৎ এখান থেকে কোশ্চেন করা যায় যে বিভিন্ন আইসোটোপের ভর সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হয়, কিন্তু আপেক্ষিক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কেন ভগ্নাংশ হয়। কোশ্চেনটা এইরকমই। তাহলে এখান থেকে কি বুঝলা যে আইসোটোপের ভর তোমার হতেই পারে পূর্ণ সংখ্যা, কিন্তু মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো যে বায়ুতে উপস্থিত দেখো মৌলের উপস্থিত আইসোটোপের ভর ইনটু পার্সেন্টেজ, এবং তাদের দুইটি আইসোটোপের এখানে গড়ের মান যেটা হবে সেটা হবে পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা আমি লিখে দিচ্ছি। মৌলের পারমাণবিক ভর হলো বিভিন্ন অনুপাতে, যেমন 75% ছিল আর একটা 25% ছিল, বিভিন্ন অনুপাতে উপস্থিত মৌলটির সমস্ত আইসোটোপের ভরের গড় মান। ঠিক আছে, এই মৌলের পারমাণবিক ভর হলো বিভিন্ন অনুপাতে উপস্থিত মৌলটির সমস্ত আইসোটোপের ভরের গড় মান। মনে করো ক্লোরিন কি ছিল, ক্লোরিন ছিল তোমার 17 আর 35, আর একটা ছিল ক্লোরিন 37 17, এটার পার্সেন্টেজ ছিল 75, আর এটা ছিল 25%। ওকে, তাহলে এটা আমরা কি করছিলাম, এই যে বিভিন্ন অনুপাতে আছে, একটা 75% আর একটা কি 25%। ওকে, তাহলে কি করছি, ওই ভরগুলা ভর ইনটু পার্সেন্টেজ গুণ এদের সমষ্টি করছি। সমষ্টি করার পর কি করলাম, মানে গড়ের নিয়ম যা তাই। ঠিক আছে, সমস্ত ভর ডিভাইডেড বাই 2, যেহেতু দুইটি আইসোটোপ আছে এখানে। ঠিক আছে, আসলো। তাহলে এটাই ছিল। হ্যাঁ,
তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো কি বিভিন্ন অনুপাতে উপস্থিত মৌলটির সমস্ত আইসোটোপের ভরের গড় মান। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আয়রন, কপার এবং জিঙ্ক তিনটির ভর মানে পারমাণবিক ভর যথাক্রমে আয়রনের দেওয়া আছে মনে করো 55.85, কমা দেওয়া আছে 63.5 আর হচ্ছে 65.28। তাহলে এর ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই পারবা, তাহলে এটা নিজেই লিখবা। প্রথমে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দিবা। আপেক্ষিক পারমাণবিক ভর হলো বিভিন্ন অনুপাতে উপস্থিত মৌলটির আইসোটোপের ভরের গড় মান। ঠিক আছে, তাই আইসোটোপের দেখো আইসোটোপের ভর সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু তোমার মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে, এখান থেকে প্রমাণিত। কারণ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো বিভিন্ন অনুপাতে উপস্থিত মৌলটির সমস্ত আইসোটোপের ভরের গড় মান। তাহলে আইসোটোপের ভর পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর ভগ্নাংশ হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় না। ঠিক আছে, ওকে। তাহলে 2 নম্বরটা পারবা। এখন 3 নম্বরটা আসি। 3 নম্বরটা তোমরা নিজে করবা। 3 নম্বর নিজে করবা। এবার 4 নম্বর আসি। 4 নম্বর প্রশ্নটা এরকম যে কেবলমাত্র অক্সিজেন 8 আর 16 আইসোটোপে আছে এরূপ একটি অক্সিজেনের নমুনায় এরূপ একটি অক্সিজেন গ্যাসের নমুনায় এনটিপিতে মানে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার এনটিপিতে 5.6 লিটার এ মোট প্রোটন সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, দেওয়া আছে এনটিপিতে। ঠিক আছে, আমাকে কনভার্ট করতে হবে এসটিপিতে। তাহলে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার, নরমাল টেম্পারেচার কত? T = 25 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি। তাহলে এই সেলসিয়াসকে কি করলাম 298 হয়ে গেল, মানে এটার সাথে 273 যোগ করলে যা হবে 273 এর সাথে 25 যোগ করলে 298 কেলভিন হবে টেম্পারেচার। ওকে, প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর এখানে দেখো আয়তন দেওয়া আছে কত, V দেওয়া আছে 5.6 লিটার। ওকে, এখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে টেম্পারেচার হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন। ঠিক আছে, আর প্রেসার হবে 1 অ্যাটমসফিয়ার। ওকে, আর তোমার হচ্ছে এই আয়তনটা আমাকে বের করতে হবে। যেহেতু এখানে ভি দিয়ে ফেলছি, তাহলে এখানে দেবো T1, এটা কি T2। ঠিক আছে, T1 V1। ওকে, এখন আমরা ম্যাথ করতে পারি। দেখো আমরা সূত্র জানি চার্লস থেকে যে V সমানুপাতিক T। ওকে, প্রথমটার ক্ষেত্রে ধরলাম V সমানুপাতিক T, পরেরটা কি V1 সমানুপাতিক T1। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি V1 বাই V ইকুয়াল টু কি T1 বাই T, মানে V এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে 1 যদি উপরে দেই, V1 যদি উপরে দেই, তাহলে T1 উপরে থাকবে। ওকে, তাহলে আমার V1টা বের করা মেইন লক্ষ্য ছিল। তাহলে V1 ইকুয়াল টু কি T1 বাই T ইনটু কি V। ওকে, এখানে ভ্যালুগুলো বসাই দাও। তাহলে T1 কতটুকু? T1 ছিল তোমার 273 বাই কি এখানে 298 ইনটু 5.6 লিটার। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে যে 5.13 আসবে।
তাহলে V1 ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5.13 লিটার। 5.13 লিটার। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এসটিপিতে কনভার্ট করলে কতটুকু, যে 5.6 লিটারকে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার থেকে নিয়ে গেলে এসটিপিতে 5.13 লিটার পাওয়া যাবে। আমরা জানি এসটিপিতে আয়তন কতটুকু, 22.1 মোলে আয়তন আছে 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার অক্সিজেন গ্যাসে কি থাকে, কয়টি অণু থাকবে, যেহেতু এটা অণু তাহলে অণু সংখ্যা 6.023 ইন্টু 10 বার কত 23 টি। ঠিক আছে, অণু। ওকে, তাহলে এখন আমাকে কোশ্চেন করা হয়েছিল যে এখানে প্রোটনের সংখ্যা। ওকে, তাহলে এটাকে আগে আমরা কি করব, 1 লিটারে কনভার্ট করে নিয়ে যাব। তাহলে 6.023 ইন্টু 10 বার। তাহলে অণু থেকে তোমরা নিশ্চয়ই জানো পরমাণু কিভাবে করতে হয়। এর সাথে যেটা রেজাল্ট আসবে সেটার সাথে তোমাকে অক্সিজেন কি থাকে, এইভাবে বাইতে থাকে। তাহলে একটা অক্সিজেন অণু ভাঙলে কয়টা পরমাণু পাওয়া যাবে, 2টা। তাহলে এতটি পরমাণু। ওকে, যেটা আসবে এই পরমাণুতে, একটি অক্সিজেন পরমাণুতে প্রোটন সংখ্যা কয়টি থাকে, লেখি অক্সিজেন। ঠিক আছে, এই অক্সিজেনের হচ্ছে 8 16। বলো একটি অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টি, 8টি। ঠিক না, তাহলে এখানে কতটি পরমাণু হচ্ছে, এতটি পরমাণু। এখন তুমি যেটা আসবে, এটা ক্যালকুলেশনে যেটা আসবে তার সাথে যদি তুমি 8 গুণ করো তাহলে এতটি কি আসবে, প্রোটন সংখ্যা। তাহলে আসি যে অণু থেকে পরমাণুতে গেলে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, পরমাণু থেকে প্রোটন সংখ্যা গেলে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা আশা করি। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে আমার নিজে করো 2.2 শেষ। এখন আমি আরেকটা পার্ট করে দিব। এবার আসি 2.3 এই পার্ট 2 তে আমি যখন পর্ব 2 এর ক্লাসে আমি 1 নম্বর ম্যাথটি করাইছিলাম, এখন আজকে 2 থেকে শুরু করব। ওকে, ছিল 8.8 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা মিথেনে 1 মোল মিথেনে তাহলে কত গ্রাম ভর, বলে কার্বনের ভর 12, পারমাণবিক ভর, হাইড্রোজেন পারমাণবিক ভর 1 × 4। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 12 আর 4 16। ঠিক আছে, 16 গ্রাম। এখানে আসলো 16 গ্রাম মিথেনে। 16 গ্রামের মিথেনে কয়টি তোমার হচ্ছে 16 গ্রাম মিথেনে, এত গ্রাম মিথেনে অণু সংখ্যা 6.023 ইন্টু 10 বার কত, এতটি অণু। ওকে, তাহলে 1 গ্রামে কত, 6.023 ইন্টু 10 বার কত 23 ডিভাইডেড বাই 16, এতটি অণু। ওকে ফাইন। নেক্সট 0.8 গ্রাম, তাহলে কত 6.023 ইন্টু 10 বার কত 23 ডিভাইডেড বাই 16 ইন্টু কি 0.8, এতটি কি অণু। ঠিক আছে, এতটি অণু। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে। এখন এক অণুতে ইলেকট্রন সংখ্যা কত থাকে, দেখো কার্বনের আছে ইলেকট্রন সংখ্যা 6টি, হাইড্রোজেনের আছে কয়টি, 1 × 4। তাহলে কত হবে, 10টি। 6 আর 4 10। তাহলে এতটি অণু, একটি অণুতে যদি থাকে 10টি, যেটা আসবে সেটার সাথে তোমরা 10 গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবা ইলেকট্রন সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এরপরে কোশ্চেন নাম্বার 3 যে দেওয়া আছে যে 0.02 মোল অক্সিজেনের মধ্যে পরমাণু সংখ্যা এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 3, 0.02 মোল ওজোন গ্যাসে মধ্যে পরমাণু সংখ্যা
পরমাণু সংখ্যা, ঠিক আছে? তাহলে এত মোল, ঠিক আছে? তাহলে আমরা জানি এক মোলে যেহেতু এটা ওজন, এটা অণু আকারে থাকে, তাহলে এক মোলে ওজনে অণু সংখ্যা 6.023 × 10⁻23 T। ওকে, তাহলে এখানে আগে আমরা কি করে নিব? 0.023 এত মোল, এই অণু সংখ্যা 6.023 × 10⁻23 × 0.02 এতটি অণু, ঠিক আছে? এখন যেহেতু আমাকে বের করতে বলছে পরমাণু সংখ্যা, দেখো একটি দেখো ওজনে, এক অণু ওজনের মধ্যে কয়টি পরমাণু আছে? 3টি। তাহলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে? 6.023 × 10⁻23 × 0.023 × 3 এতটি পরমাণু, ঠিক আছে? তাহলে অনুরূপভাবে তোমরা 4টা করে নিবা। আর 5 নম্বরটা জাস্ট একটু পড়াই। 5 নম্বরটা বলছে যে কোনটি অধিক ভারী। এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, ক খ গ ক খ গ ঘ পর্যন্ত আছে, যে এখানে কোনটি অধিক ভারী। 5 কোনটি অধিক ভারী। ওকে, 39.1 গ্রাম কি পটাশিয়াম, ঠিক আছে? এটা তো দেওয়াই আছে। ক, এবার খ দেওয়া আছে অক্সিজেনের পারমাণবিক ভর 2 মোল। এখানে দেওয়া আছে অক্সিজেন কত মোল? এখানে অক্সিজেন দেওয়া আছে তোমার 2 মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেন। হ্যাঁ, তাহলে 1 মোল যদি হয় তোমার হচ্ছে 1 মোল যদি হয় এখানে 2 × 16, এখানে পারমাণবিক ভর কি 16 × 2, তাহলে 2 মোল কত হচ্ছে? 16 দিয়ে 32, 32 দিয়ে 64 গ্রাম, মানে 2 মোল অক্সিজেন = 64 গ্রাম লেখা যায়। 1 মোল = 32। ওকে, তাহলে এরপর গ দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড 0.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড বলো, তাহলে 0.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 0.8 গ্রাম অণু, 0.8 গ্রাম অণু বলছে এখানে, অণু কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তাহলে অণু মানে হচ্ছে এখানে 1 মোলে থাকবে, তাহলে বলো যে 0.8 × কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর কত? এত দিয়ে গুণ করবা, গুণ করলে আসবে 35.2 গ্রাম, ঠিক আছে? এবার আসি ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে এমন যে 1.10 গ্রাম পরমাণু, 1.10 গ্রাম আয়রন পরমাণু মানে হচ্ছে তাহলে পারমাণবিক ভর, পরমাণু মানে হচ্ছে পারমাণবিক ভর, তাহলে আয়রনের 1.10 এত গ্রাম ছিল, ঠিক আছে? আর আয়রনের পারমাণবিক ভর কতটুকু? আয়রনের পারমাণবিক ভর আমরা সবাই জানি 5.5.83, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 61.435 গ্রাম। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো কার ভর বেশি সব থেকে। এখানে দেখতে পাচ্ছি এখানে 39, এখানে 64, এখানে 35, এখানে 61, তাহলে সব থেকে বেশি দেখতে পাচ্ছি 2 মোল অক্সিজেন 64 গ্রাম। তারপর সেকেন্ড স্টেপে যে আছে 61, এখানে 1.10 গ্রাম আয়রন পরমাণু। তারপর হচ্ছে থার্ড ক্যাটাগরিতে এখানে 35.2 গ্রাম এখানে কার্বন ডাই অক্সাইড। তারপর আছে পটাশিয়াম। আশা করি বুঝতে পারছো। আজকের এই ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।